আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান। সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা স্পৃহাটা ছিল জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই ধারাবাহিকতাকে রক্ষা করতে পারেনি। আইন থেকে দল নিষিদ্ধ করার যে ক্লজটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা খুবই ষড়যন্ত্রমূলক কায়দায় বাদ দিয়েছে তারা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার। দেওভোগ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, চাঁদাবাজি, ইফটিজিং, মাদক সহ অপহরণের মতো অপরাধ। জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরে ড্রোনের আঘাত, 3টি যুদ্ধবিমান ভূপাতিতর দাবি ভারতের। স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টায় শুরু হয়ে সারা রাত চলে এই কর্মসূচি। এতে যোগ দিয়েছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কর্মসূচি থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। 24 জুলাই আগস্টে যে ছাত্র জনতার হাত ধরে এসেছিল নতুন এক বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশেই আবার উজ্জীবিত ছাত্র জনতা। এবার দাবি গণবিরোধী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ। সারারাত মুখরিত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সবকটি সড়ক। স্লোগানে আর গানে দাবি জানানো হয় বিচারের। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে এই অবস্থান কর্মসূচির আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড় হতে থাকেন জুলাই যোদ্ধা, আহত ও নিহতদের স্বজনসহ জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি ছাত্র জনতা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে বিচার নিশ্চিত করতে হবে। আমরা জানতে চাই যে জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে ইন্টারিম দাঁড় হয়েছে, এই যা অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে, সেই সরকার থাকার পরও কিভাবে ফেসিবাদের দুইবারের রাষ্ট্রপতি থাকা দূষর পালিয়ে যায়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন জাতীয় নাগরিক পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমস্বরে দাবি জানান আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করছে, অগণিত মায়ের বুক খালি করছে, দেশের টাকা পাচার করছে, দেশটাকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তারা এদেশে রাজনীতি করবে আর আমরা ঘরে বসে থাকলে হতে পারে না। আওয়ামী লীগকে হলো সাংগঠনিকভাবে নিষিদ্ধ করতে হবে, বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। দীর্ঘ 8 মাস এখনো গণ অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন বারবার বলে আসছে, আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। যারা খুন করছিল তারা প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এটা তো আসলে সাধারণ জনগণের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। তবে শুধু যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নয়, সম্পূর্ণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে এই কর্মসূচি ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কঠোর ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রায় 9 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে। সেখান থেকে আরো জানাতে যুক্ত হয়েছেন বায়েজিদ সাদ। সাদ, টানা 9 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চলছে, জানাবেন এই অবস্থান কর্মসূচিটি আর কতক্ষণ চলবে, কোন কোন রাজনৈতিক দল অংশ নিয়েছেন, একই সঙ্গে নেতাকর্মীরা কি বলছেন এই অবস্থান কর্মসূচি থেকে? যেমনটি বলছিলেন, ঠিক গত রাত 10টা থেকে এখন পর্যন্ত, এখন সকাল 7টা বেজে 5 মিনিট, 9 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে। আমরা রাত থেকেই দেখাচ্ছিলাম, মূলত রাত 10টার সময় এই যে বিক্ষোভটি শুরু হয়, সেই বিক্ষোভটি মূলত এনসিপির যিনি নেতা হাসনাত আব্দুল্লাহ তার নেতৃত্বে, অর্থাৎ তিনি যে এখন ঘোষণাটি দেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন, ঠিক সেই সময় থেকেই কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন বা তারা সবাই তার সঙ্গে আসেন এবং এখানে অবস্থান কর্মসূচি শুরু করেন। এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম একটি মিছিল নিয়ে, বড় একটি মিছিল নিয়ে এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন এবং তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু উপস্থিত ছিল। আমরা দেখেছি রাতে অনেকেই কিন্তু এখানে যুক্ত ছিল, শুধুমাত্র এনসিপি নয়, এনসিপির সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো রয়েছে, যেমন এবি পার্টিকে আমরা দেখেছি, আমরা হেফাজত ইসলামকে দেখেছি, আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি, আমরা ইসলামী ছাত্র শিবিরকে দেখেছি, সেই সঙ্গে আরও যেসব দল রয়েছে, ইনকিলাব মঞ্চ এখানে আমরা দেখেছি, জুলাই ঐক্যের নেতাকর্মীদের দেখেছি, মোটামুটি যারা ছিলেন ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংহতি প্রকাশ করেছেন এবং যে এই অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এবং আমরা তখন দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সদস্য সচিব আখতার হোসেন ছিল, সেখানে ছাত্র শিবিরের বর্তমান দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহকে আমরা দেখেছি, আমরা ইনকিলাব মঞ্চের হাদিকে দেখেছি, জুলাই ঐক্যের যারা নেতা ছিলেন তাদেরকে আমরা দেখেছি। সেই সঙ্গে সঙ্গে এখানে আমরা ডক্টর তাসনিম জারাকে দেখেছি, আমরা সামান্থা শারমিনকে দেখেছি, আমরা আরও দেখেছি যে চরমোনাই পীরের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন, সেটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ তিনি যমুনার সামনে এসে ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সেই সাথে অন্যান্য যেসব দলগুলো রয়েছে সবাই কিন্তু একসঙ্গে একযোগে এই যেই অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এখন 9টি ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার বাসভবন, যেহেতু এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা রাত থেকেই দেখতে পেয়েছি। এখানে পুলিশ, র্যাব, ব্যাটালিয়ান, সেই সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সহ পিজিআর সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সাদা পোশাকে গোয়েন্দা, সামরিক, বেসামরিক কর্মকর্তা সবাইকেই কিন্তু এখানে উপস্থিত থাকতে দেখেছি, যারা নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই রাত 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু সড়ক দুটি বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এখানে বিজিবি এসেও পৌঁছেছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য কিন্তু তাদের সরব উপস্থিতি আমরা দেখতে পেরেছি। এবং এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন, আমাদের উদ্দেশ্যে বলেছেন বা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পার হয়েছে, তাদের প্রথম যেই কর্মকাণ্ড যেটি হওয়া উচিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটিতে তারা ব্যর্থ হয়েছেন। এমনটি কিন্তু এই যে অবস্থান কর্মসূচিটি চলছে সেখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে
অতি দ্রুত যেন এখানে যে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এর ফলাফল অর্থাৎ আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সেই দাবিটি তারা কিন্তু এখান থেকে তুলেছেন। এবং সেই সাথে সাথে আমরা এখানে শুনেছি যে তিনি বলেছেন যে এখানে কিছুক্ষণে একটি মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চের কথা থেকে বোঝা যাচ্ছে যে হয়তো এই যে অবস্থান কর্মসূচি সেটি আরো দীর্ঘ হতে পারে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এই ছিল আমার কাছে সবশেষ। যমুনার সামনে থেকে অবস্থান কর্মসূচির সবশেষ জানাতে যুক্ত ছিলেন বায়েজিদ সাদ। আর এদিকে অভিযান শুরুর 7 ঘন্টা পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর পৌনে 6টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে আইভীকে গ্রেফতারে নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভাগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। আর খবর পেয়ে আইভীর সমর্থকেরা মসজিদে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেয়। পরে 2 সড়কের বেশ কিছু পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে তারা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টো থানায় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাতে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে যেতে রাজি হননি তিনি। পরে ভোরে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালীতে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। চাঁদাবাজি, অপহরণ, মাদক, ইভটিজিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। এলাকায় আধিপত্য বিস্তার কিংবা তুচ্ছ বিষয় দ্বন্দ্ব থেকে ঘটছে হত্যার মতো ঘটনাও। প্রশাসন তৎপরতা বাড়ালেও অপরাধ প্রবণতা থামছে না কিছুতেই। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে জানাবেন নাসিম শুভ। চলতি বছরের 28 এপ্রিল সন্ধ্যা 7:51 নোয়াখালীর বেগমগঞ্জের গঙ্গাবর এলাকায় সিসিটিভির ফুটেজে ফুটে ওঠে লাবিব নামের এক তরুণকে অপহরণের দৃশ্য। এ সময় বাধা দিতে আসলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াসিন নামের এক যুবক। এই ঘটনার একদিন আগে 27 এপ্রিল জেলা শহর মাইজদি বার্লিংটন মোড়ে তুচ্ছ ঘটনা নিয়ে কুপিয়ে আহত করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভির ছোট ভাই স্কুল ছাত্র শাহরিয়ার হাসানকে। এসব ঘটনায় গ্রেপ্তারকৃতরা অধিকাংশই উঠতি বয়সী কিশোর। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ে জড়িয়ে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত চাঁদাবাজি, ভাঙচুর, মাদক, অপহরণ, হত্যাসহ অসংখ্য অপরাধ করছে শিক্ষার্থীরা। গেল 1 মাসেই এক উপজেলাতেই ঘটেছে 3টি হত্যার ঘটনা। আমার ঘরের দরজা জানালা থেকে শুরু করে আমার ঘরের কিছুই রাখে নাই, প্রত্যেকটা জিনিস তারা নিয়ে গেছে। প্রশাসনও অনেকবার বলা হয়েছে, প্রশাসন এটা পদক্ষেপ নিতেছে না। এগুলো নারকেল সুপারি এগুলা নিজেরা পারে, এরা নিজেরা খায়, নিজেরা করে, এগুলো দিয়ে মাদক সেবন করে তারা। এরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, একবার এক এক রকমের এদের বিস্তার করতেছে। হরিনামপুর বাজারে তারা কয়েকবার মহড়া দিয়েছে এবং বাজারে সাউন্ড গ্রেনেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র এগুলো আবির্ভাব হইতে একে অপরের সাথে মারামারি করছে। স্থানীয়রা জানান, ক্লাসের সময় শহরের অলিগলি কিংবা পার্কেই ঘোরাঘুরি করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের এসব সদস্যদের। এদের আইনের আওতায় আনতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। আমরা যখন স্কুলে আসি তখন আমাদের পিছনে পিছনে ছেলেগুলো থাকে এবং বিভিন্ন ধরনের কথা বলে, যার কারণে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই। গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে এই পথ থেকে ফিরে আসুক, আর এই ধরনের অপরাধ আমরা কখনোই কাম্য না, এটা আমরা কখনোই চাই না। রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যদি একটু ভালো ভূমিকা পালন করে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, তাহলে আমরা এই ক্ষেত্রে নিস্তার পাব। পুলিশ বলছে অপরাধীদের দমনে সক্রিয় তারা। কিশোর অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিকভাবেও ভূমিকা নেয়ার পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। কাউন্সিলিং, মোটিভেশনাল বিভিন্ন কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমাদের যখন যেখানে যে সংবাদগুলো আমাদের আসছে কিশোর গ্যাং সংশ্লিষ্ট যে অপরাধের বিষয়গুলো, আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। চলতি বছরের এপ্রিল মাসে নোয়াখালীর 9টি উপজেলা থেকে পাইপগান, বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়াল, ব্রেকার, রামদা ও চাপাতি সহ 1.5 শতাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও মাদক কারবারে জড়িত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এখন নোয়াখালী।
এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। অপারেশন সিন্দুরের 2 দিনের মাথায় ভারতের ওপর পাকিস্তান হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। বৃহস্পতিবার রাতে চালানো হামলায় পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করার দাবি করছে ভারত। এমনকি পাকিস্তানের হামলার পর লাহোরে ভারত পাল্টা হামলা চালিয়েছে বলেও খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সংঘাত উত্তেজনায় 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। অপারেশন সিন্দুরের 2 দিনের মাথায় ভারতের উপর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:30টার পর চালানো হয় এই হামলা। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বিমান, মিসাইল, ড্রোন ও আর্টিলারি শেল ব্যবহার করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। গণমাধ্যমটির দাবি, সবকটি মিসাইল প্রতিহত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ভূপাতিত করা হয়েছে 2টি ZF-17 ফাইটার জেট এবং একটি F-16 ফাইটার জেট। তবে একটি ড্রোন আঘাত এনেছে জম্মু বিমানবন্দরে। এখন পর্যন্ত প্রাণহানি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। হামলা মোকাবিলায় S-400, L-70, ZSU-23 ও চিল্কা এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে। হামলার জেরে পুরো জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও গুজরাটের বেশ কয়েকটি এলাকা ব্লক আউটের শিকার। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत की संप्रभुता की सुरक्षा में कोई भी हद हमारे लिए बाधा नहीं बनेगी, इसका मैं देशवासियों को भरोसा देता हूं। मित्रों, ऐसे रेस्पॉन्सिबल रेस्पॉन्सेस के लिए हम आगे भी पूरी तरह से तैयार हैं। এখন পর্যন্ত ভারতের উপর হামলার কথা স্বীকার করেনি পাকিস্তান। উল্টো পাক গণমাধ্যম জিও নিউজের দাবি, আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় আর্টিলারি শেলের মাধ্যমে হামলা চালিয়েছে ভারত। এমনকি পাকিস্তানের হামলার পর লাহোরে পাল্টা হামলা চালিয়েছে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম। এর আগে ইসরায়েলে তৈরি ভারতের 25টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। তবে ভারতের 15টি শহরে হামলার চেষ্টার অভিযোগকে কল্পকাহিনী হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। অন্যদিকে নয়াদিল্লির সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। We will not hit the civilian population, not at all. We'll refrain from that, but we'll definitely hit their military installations. Military installation, their bases, their forward positions on all the 3 control line, working boundary and international boundary. এদিকে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমিয়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। এছাড়া অপারেশন সিন্দুরের একদিন পরই ভারত সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংঘাত নিরসনে ভারতকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তেহরানও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অপারেশন সিন্দুর ঘিরে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। পেহেলগাম ইস্যুতে যুদ্ধ পরিস্থিতি তৈরি করায় ভারতকে উচিত জবাব দেওয়ার পক্ষে পাকিস্তানের সাধারণ জনতা। প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান তারা। অন্যদিকে উত্তেজনা প্রশমনে পদক্ষেপের দাবি জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের। তৌহিদুর রহমানের প্রতিবেদন। 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে 6 মে মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়াদিল্লির আক্রমণ প্রতিহত করা ছাড়াও পাল্টা আক্রমণের মাধ্যমে উচিত জবাব দিচ্ছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে সংঘাত উত্তেজনা। লড়াইয়ের ময়দানে সমরাস্ত্র ছাড়াও নানা পদক্ষেপে নিজেদের শক্তির জানান দিচ্ছে পাকিস্তান ও ভারত। সন্ত্রাসী লক্ষ্যবস্তু দাবি করে নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করায় শেহবাজ শরীফ সরকার যেমন কঠোর পদক্ষেপ নিচ্ছে, তেমনি প্রতিশোধের নেশায় জ্বলছে পাকিস্তানের সাধারণ জনতাও। পাকিস্তানের কতটা শক্তি সামর্থ্য আছে তা ভারতকে বুঝিয়ে দেওয়ার এখনই সঠিক সময় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের সাহস না থাকায় বেসামরিক জনগোষ্ঠী ও নিরীহ মানুষকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ভারত। প্রয়োজন হলে দেশটির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি পাকিস্তানি জনতার। इंडिया को बता दिया जाए कि हम पाकिस्तानी हैं और हम सिर्फ पाकिस्तानी होने के साथ साथ हमारे आवाम के पास, हम सब के पास जज्बा ईमानी है।
हमारे पास जो जज्बा है वो दुनिया की किसी कौम के पास जज्बा नहीं है। ये इंडिया का कोई नया तरीका तो है नहीं, ये पुराना तरीका ये कि वो हमारी फ्रंट फोर्स से तो नहीं लड़ सकता। वो ये बस्तियों पे नहतों पे जो है ड्रोन अटैक्स कर रहा है और हमें डराने की मतलब एक नाकाम कोशिश कर रहा है। और डरे वो अल्हम्दुलिल्लाह पहले भी नहीं थे, हम अभी भी डरे नहीं। लाइफ हमारी नॉर्मलाइज है यहाँ कराची के अंदर हम बैठे हैं इस वक्त। लेकिन जब तक अभी क्योंकि टाइम ऐसा आ गया कि इनको ना जवाब देना बहुत ज़रूरी हो गया। इनको इनकी ज़बान से ही हमें यानी कि जो जिस तरह इन्होंने किया है सेम हमें भी उनके साथ मिसाइल अटैक करना चाहिए। এদিকে যুদ্ধ উত্তেজনায় পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসীরা রয়েছেন চরম আতঙ্কে। উভয় দেশের সেনাদের গোলাগুলিতে ক্ষয়ক্ষতির শিকার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার অনেক বাসিন্দা। এই অবস্থায় সরকারের কাছে যুদ্ধবিরতির জোর দাবি জানিয়েছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জনগণ। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে উঠেছে বলেও মনে করছেন তারা। आगे हम सरकार से यही अपील करना चाहते हैं कि सीज फायर ये जल्द से जल्द करवाएं और अमन शांति करवाएं, आगे वो नुकसान ना हो। उधर में कुछ नहीं रहा, बंद होना चाहिए, शांति होनी चाहिए। हम बोलते हैं हम खुदा के लिए हमें शांति दे दो, शांति करो, सभी करो शांति। অতীতেও কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে 1947, 1965 এবং 1971 সালে 3 বার যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুদেশ। 1999 সালের কার্গিল সংঘর্ষও দুদেশের মধ্যে উত্তেজনার উল্লেখযোগ্য উদাহরণ। তবে পাকিস্তানের দ্বারা পেহেলগামে হামলা হয়েছে এর জোরালো প্রমাণ না থাকায় ভারতের অপারেশন সিন্দুর আন্তর্জাতিক মঞ্চে ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন এখন সকাল। চলতি বছর ফেনীতে ইরি ও বোরো ধানের ভালো ফলন হয়েছে, আর যাতে করে 2024 সালের বন্যায় আমন ধানের যে বিপর্যয় নেমে এসেছিল তা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারায় খুশি কৃষকেরা। কৃষি বিভাগ বলছে এবারের আবাদ ও উৎপাদন ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। তবে পোকা ও ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ফসলের মাঠ। বাকিটা জানাচ্ছেন সুলাইমান ডালিম। গেল এমন মৌসুমে 2 দফায় ধান লাগিয়েও তুলতে পারেনি ঘরে, বেশিরভাগই নষ্ট হয়েছে বন্যার পানিতে। চলতি ইরি ও বোরো মৌসুমে 116 শতক জমিতে ফলন ভালো হওয়ায় কিছুটা স্বস্তিতে ফেনী সদর উপজেলার শস্যদি ইউনিয়নের জাহানপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম। গতবার বন্যা বহুত লস খাইছি, তারপর বেশি ভালো হলো সুবিধাটা। এবারে বন্যা 116 ডিসিম করছি, আল্লাহ দিলে খুব ভালো আছে হয়েছে ধান। চলতি বছর অনুকূল আবহাওয়া ও পরিমিত বৃষ্টি হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় চলছে ধান কাটার ধুম। যেভাবে পারছে কেউ মারাই করছেন, আবার কেউ কষ্টের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। গতবার তো বন্যার কারণে ধান মারি গেছে, আমরা ধান পাইয়ে নাই, মানে ফসি গেছে, সব পচি গেছে। এবার ধানের ফসল ভালো হয়েছে, আর এখানে যেমন ধান গতবার মার গেছে ধান ভালো হয়েছে। যে ধান বদলটার রেট বেশি, 1100 টাকা, 1200 টাকা, 1100 টাকা। তবে সব মাঠেই কৃষকের হাসি নেই। সদর ও পরশুরামের কিছু অংশে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ ও পোকার আক্রমণ। নষ্ট হয়েছে বেশ কিছু ধানের ক্ষেত। পেছনের কারণ হিসেবে কৃষি বিভাগের দেয়া বীজের মানকে দুষছেন চাষিরা। কৃষি অফিস থেকে বীজ দিয়েছিল কিছু, তো আমরা 1 কানে 1.5 কানের মতো দান করেছিলাম, সব মার গেছে। 2 বার করে ওষুধ দিলাম, কৃষি অফিসারও আইয়েনও দেখেন। কৃষি বিভাগ বলছে চলতি বড় মৌসুমে এবার আবাদ ও ফলন দুটোই রেকর্ড ছাড়াবে। কিছু মাঠে ধানের ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের কর্তন হয়েছে প্রায় 76% জমি। আশা করতেছি 8-10 দিনের মধ্যে আমরা আমাদের পুরো ধান কাটা সম্ভব হবে। মাঠে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। এই বছর কিছু বৃদান 28 এবং বৃদান 29-এ নেক ব্লাস্টের আক্রমণ লক্ষ্য করা গেছে। ওভারঅল এটার পরিমাণ খুবই কম। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি ইরি বড় মৌসুমে আবাদ হয়েছে 31,408 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,22,237 টন, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সুলাইমান ডালিম, এখন ফেনী।
বরিশালের পাইকারি বাজারে কিছুটা কমেছে সবজির দাম। কেজিতে 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এদিকে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় ঝালকাঠির বাজারে বেড়েছে মাছের দামও। এ নিয়ে আরও জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে অমিত হাসান এবং ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত আছেন আলামিন তালুকদার। তবে শুরুতে আমরা বরিশালের সবজির বাজারের খবর জানবো। অমিত, সেখানে সবজি সরবরাহ কেমন দেখছেন বাজারগুলোতে? একই সঙ্গে জানাবেন কোন সবজির দাম এখন কেমন? এই মুক্তি, ধন্যবাদ আপনাকে। বরিশালের পাইকারি বাজারে আজকে সবজির দাম কিছুটা কমেছে এবং গত সপ্তাহের তুলনায় দেখা যাচ্ছে 5 থেকে 10 টাকা পর্যন্ত আজকে বাজারে সবজির দাম কম এবং ক্রেতাদের উপস্থিতিও বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে যে দাম ছিল, বিশেষ করে কাঁচামরিচ, করলা, এগুলোর দাম আজকে কিন্তু বেশ কম দেখা যাচ্ছে। যদি একটু দরদাম বলে দেই, বেগুন 40 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি বাজারে, যেটা 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। করলা 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের মতোই এই সপ্তাহে বিক্রি হচ্ছে। এবং লেবুর কথা যদি বলি, লেবু 60 থেকে 150 টাকা প্রতি পণ বিক্রি হচ্ছে। এবং কাঁকরোল 60 থেকে 80 টাকা, করলা 30 টাকা, মিষ্টি কুমড়া যেটি রয়েছে সেটি 18 থেকে 20 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের দাম আজকে বেশ কম দেখা যাচ্ছে, 50 থেকে 60 টাকা গত সপ্তাহে বিক্রি হলো, আজকে কিন্তু 40 থেকে 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটির কথা যদি বলি, 40 থেকে 50 টাকা দরে আজকে বরবটি বিক্রি হচ্ছে। এবং পটল বিক্রি হচ্ছে আজকে 25 টাকা কেজি দরে। শসা 30, ঢেঁড়স 30, কাঁচাকলা প্রতি হালি 30 থেকে 35 এবং লাউ 35 থেকে 40 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই বাজারটা থেকেই বরিশালের যে স্থানীয় পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে এবং এই সকালবেলা কিন্তু সেই যে পাইকারি কিংবা খুচরা বিক্রেতারাই কিন্তু এখানে বেশি আসে, যারা অন্যান্য বাজারে পণ্য বিক্রি করে থাকে। এবং আজকে বাজারে আমরা ক্রেতাদের উপস্থিতিও বেশ ভালো দেখেছি, যেহেতু ছুটির দিন হওয়া এবং দামও কিছুটা গত সপ্তাহের তুলনায় কমেছে, সেহেতু সবজির দাম কমায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে যারা ক্রেতা রয়েছেন তারা। এবং বিক্রেতারাও বলছেন যে দাম কিছুটা কমায়, বেচা বিক্রিও তাদের আজকে বেশি হচ্ছে। এবং আসলে এই বাজারে মূলত বরিশালের বাইরে যেহেতু মেহেরপুর, যশোর, খুলনা থেকেই সবজি সরবরাহ হয়ে থাকে, এর মধ্যে মেহেরপুর থেকে সবচেয়ে বেশি সবজি বরিশালে সরবরাহ হয়ে থাকে, যার কারণে সবজির দামটা কিছুটা ওঠানামা করে। দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু কিছুটা ওঠানামা করে। এবং আজকে বরিশালের বাজারে কাঁঠাল এবং তালের একটি বাজারে সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো তুলনামূলক সরবরাহ ভালো অন্যান্য দিনের তুলনায়, যার কারণে দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং সরবরাহ আরও বাড়লে দামটি আরও নিয়ন্ত্রণে আসবে বলেও তারা জানিয়েছেন। এবং এখানে স্থানীয় পর্যায়ের যে সবজি রয়েছে সেগুলোর সরবরাহ বেশ কম থাকে, যার কারণে দামটি সবসময় কিছুটা বেশি। ক্রেতারা বলছেন যে যদি দামটি আরও কিছুটা কমিয়ে নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে তাদের জন্য কেনাকাটায় সুবিধা হয়, কারণ এই পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে কিন্তু দামটি আসলে কমে না, যার কারণে কিন্তু ক্রেতারা কিছুটা বিপাকে পড়েন। পাইকারি বাজারে 30 টাকা দিয়ে যে সবজি বিক্রি করছেন তারা কিন্তু সেই সবজি খুচরা বাজারে দেখা যাচ্ছে 20 টাকা 15 টাকা বাড়তি দামে কিন্তু বিক্রি হয়, যার কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়ে তারা। এই কারণেই কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দামটি কিংবা বাজারটি নিয়ন্ত্রণে যদি কাজ করা হয় তাহলে কিন্তু ক্রেতাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে স্থানীয় পর্যায়ের সবজির সরবরাহ কম থাকার কারণে যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আসে, এজন্য সরবরাহের উপর দামটিও কিন্তু কিছুটা নির্ভর করে। এবং সরবরাহ বেশি থাকলে দামটি কিছুটা কম থাকে এবং সরবরাহ কম যখন থাকে তখন কিন্তু বেশি দামেই তাদের বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে সবজি। তো বরিশালের সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। এবারে আমরা ঝালকাঠিতে যেতে চাই। আলামিন, যেহেতু সমুদ্রে এখন মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তো ঝালকাঠির বাজারগুলোতে এখন মাছের সরবরাহ কেমন এবং দরদাম কেমন? ধন্যবাদ মুক্তি। আপনি যেমনটি বলছিলেন, ইলিশের প্রজনন বাড়াতে গেল 15 এপ্রিল থেকে সমুদ্রে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর সাথে সাথে অন্যান্য মাছ ধরায় কিন্তু নিষেধাজ্ঞা চলছে। এই কারণে বাজারে কিন্তু ইলিশ সহ সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ একেবারেই কমে গেছে। তবে বাজারে কিছু কিছু চাষের মাছ পাওয়া যাচ্ছে, তবে সেটা চাহিদার তুলনায় অনেকটাই কম হয়, মাছের দাম এখন ঊর্ধ্বমুখী। এ কারণে আসলে ক্রেতা বিক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা এই মাছের দাম বেড়ে যাওয়ায় হঠাৎ অস্বস্তিতে ভুগছেন। আজকের বাজারে বিক্রি হচ্ছে এবং এমন কিছু মাছের দাম আমি বলে দিচ্ছি। পাবদা মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। শিং মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 400 থেকে
450 টাকা কেজি দরে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ রয়েছে, সেটিও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং চাষের যে রুই মাছ রয়েছে, মাঝারি সাইজের রুই মাছের কথা যদি আমি বলি, সে মাঝারি সাইজের রুই মাছও কিন্তু 400 থেকে 420 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি দরে। এবং চিংড়ি মাছের কথা যদি বলি, বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে সেটিও কিন্তু 700 থেকে 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য বাজারে কার্প জাতীয় যে সমস্ত মাছ রয়েছে, সেই মাছগুলো 200 থেকে 250 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আসলে বাজারে একেবারে মাছ শূন্য বলা যায়। এর কারণে চাষের মাছের কিছুটা আধিক্য রয়েছে, সেটাও কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। এ কারণেই তারা অস্বস্তিতে ভুগছেন। আর পাশাপাশি আসলে বাজারে নিয়মিত মনিটরিং এর অভাব রয়েছে। ক্রেতারা বলছেন যদি বাজারে মনিটরিংটা নিয়মিত করা যেত তাহলে হয়তোবা মাছের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। আর বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ কম থাকায় তারা বেশি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে গেলে তখন সামুদ্রিক মাছের সরবরাহ বাড়বে, তখন হয়তোবা মাছের দাম কিছুটা কমবে, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। মুক্তি, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সবজি ও মাছ বাজারের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। আবারও স্বাগত বিরতির পর। আপনারা দেখছেন এখন সকাল। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প। পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখতে প্রতিনিয়তই যেন সংগ্রাম করে যাচ্ছেন পাল সম্প্রদায়ের মানুষগুলো। দইয়ের পাত্র ও ভাড়ই তাদের এখন শেষ ভরসা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারলে এই শিল্পকে এগিয়ে নিতে পারবেন বলছেন তারা। মাটির এই শিল্প নিয়ে আব্বাস আলীর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। নওগাঁর বদলগাছি উপজেলার এনায়েতপুর গ্রামে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বংশ পরম্পরায় এ পেশাকে ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন পাল সম্প্রদায়ের কারিগররা। মাটির তৈরি এসব জিনিসপত্রের চাহিদা কমে আসায় তাদের আয়ও টান পড়েছে। ছোট যমুনা নদীর তীরে এই গ্রামের 85টি পরিবারের অধিকাংশই যুক্ত মৃৎশিল্পের সঙ্গে। আবারও একদিন মাটির পণ্যের কদর বাড়বে, এই স্বপ্ন গ্রামের মৃৎশিল্পীদের। 70 বছর বয়সী সুনীল চন্দ্র পাল মাত্র 12 বছর বয়সে মৃৎশিল্পে হাতেখড়ি। একসময় মাটির তৈরি থালা, কলস, পানির গ্লাসের ভালো চাহিদা থাকলেও প্লাস্টিক, মেলামাইন আর স্টিলের দাপটে কমেছে মৃৎশিল্পের কদর। দইয়ের পাত্র তৈরি করাই এখন পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে একমাত্র ভরসা। বাপেরা করেছে, আমরা করেছি। হাঁড়ি, পাতিল, কলসি, খুঁটি, লাটা যত কিছু করা লাগে সব বানাবা জানি। তা এখন বর্তমানে এখনও বানাই, কিন্তু অতখানিটা চলে না, মানে একটু কম বানাই। জেলার বদলগাছি, মহাদেবপুর, রানীনগর ও আত্রাই উপজেলার প্রায় 5000 মৃৎশিল্পীর বাস। দিনে একজন কারিগর শতাধিক দইয়ের পাত্র বানাতে পারেন, কিন্তু খরচ বাদে প্রতিটি পাত্রে লাভ হয় মাত্র 2 থেকে 3 টাকা। মাসে প্রায় 2 লাখ পিস পাত্র উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 12 লাখ টাকা। কিন্তু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না থাকায় শিল্পটি টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় মৃৎশিল্পীরা। তারপর বানানো এলে চলে না চলাতে এলে আবার দের পাতিল বানানো স্টিকের জিনিসপত্র নামবে, সিলভার হাঁড়ি পাতিল নামবে, তো এলা চলে না। 3000 পাতিলের বানাতে 15 দিন লাগে। ওই ভাঁড় বিক্রি করলে বিক্রি 10 থেকে 12 টাকা পিস হয় বিক্রি। আগে খুব ভালো চলতো, এখন এই সব চলে না। চাহিদা কমে আসায় দামও কমে গিয়েছে এসব পণ্যের। মেলামাইন, প্লাস্টিক ও স্টিলের চাহিদার কাছে টিকতে না পেরে পেশা বদলানোর কথা ভাবছেন অনেক শিল্পী। আমাদের এই মাটির শিল্প জিনিসপত্র এখন বর্তমানে খুব সীমিত দাম, খরচা বেশি। এখন এই সব চালিয়ে কোনোভাবে আমাদের সংসার মেনটেন করতে পারি না। মৃৎশিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি সহায়তা। এছাড়া বেশ কিছু পরামর্শ দেন স্থানীয় বিসি কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে এরকম উদ্যোক্তা তারা নতুনভাবে আধুনিক জ্ঞান নিয়ে বা নলেজ নিয়ে যদি তারা আসে, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরে কিন্তু পুনরায় আবার এই যে আমাদের হারানো যে ঐতিহ্যটা আমরা কিন্তু ফিরে পাবো। এমনকি এই ক্ষেত্রেও কিন্তু আমার অনেক বড় একটা কর্মসংস্থানের সুযোগ থাকবে। শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে
সঠিক ব্যবসায়িক পরিকল্পনারও প্রয়োজন রয়েছে। তা না হলে একসময় হারিয়ে যাবে ঐতিহ্যবাহী এই শিল্পের কারিগররা। এখন নওগাঁ। টানা 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে খাদ্য সামগ্রী ফুরিয়ে আসায় 2-1 দিনের মধ্যেই বন্ধের পথে গাজার উপত্যকায় বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম। প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে খাবার বিতরণ করা কমিউনিটির রান্নাঘরগুলো বন্ধের পথে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে রক্ষায় নষ্ট পচা খাবার মুখে তুলে নিচ্ছেন অনেক বাসিন্দা। তহিদুর রহমানের প্রতিবেদন। পোকায় ধরা নষ্ট আটা দিয়ে তৈরি করা হচ্ছে রুটি, এমনকি ফেলনা পাস্তা গুঁড়ো করে রুটি তৈরি করছেন কেউ কেউ। এভাবেই ক্ষুধা নিবারণে লড়াই করছেন গাজাবাসী। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল অবরোধে গাজায় কোনো ত্রাণ ও বাণিজ্যিক পণ্য না ঢোকায় এমন করুণ হাল অসহায় ফিলিস্তিনিদের। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও ক্ষুধায় মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য নষ্ট খাবার মুখে তুলে নিচ্ছেন তারা। بيتدخل بدل المرة 3 مرات 4 مرات عشان نقدر يعني شحاح عندنا صار كله بعدين صرنا ندخل لقيت صوص كله زي ما انتم شايفين كله دود ويا اما خربان يعني هذا كانوا من الاول يرموا الناس ده للدواء। এমন খাদ্য সংকটের মধ্যেই জাতিসংঘের 25টি বেকারি বন্ধের পর এবার ফিলিস্তিনের বেসরকারি সহায়তা সংস্থার 170টি কমিউনিটি রান্নাঘরের খাদ্য মজুদ ফুরিয়ে এসেছে। فيش اليوم اخر يوم مش هناكل حنموت من الجوع احنا عشان خاطر اولادنا يعني احنا ندور عشان اكل التكيه بس احنا ولا بنطبخ ولا بنعمل ولا حاجه كله على النار وبنشحت شحده كمان। কমিউনিটি রান্নাঘরে যতটুকু খাবার অবশিষ্ট আছে তা দিয়ে 2-1 দিনের বেশি যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতে কমিউনিটি রান্নাঘরগুলো বন্ধের ঝুঁকিতে। আর এটি হলে 23 লাখ জনসংখ্যার গাজা উপত্যকায় প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ বন্ধ হয়ে যাবে। تكية الطعام هذه تطعم يعني عشرات الأسر النازحة وهي على أبواب الإغلاق بسبب إحكام المعابر وإغلاق المعابر لمدة 2 شهرين كاملين متواصلين। খাদ্য সংকটে পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিন অপুষ্টিতে ভোগা 9 থেকে 10 হাজার শিশুর চিকিৎসার প্রয়োজন হলেও ওষুধের সংকটে তাও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অবরুদ্ধ ভূখণ্ডে খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সাহায্যের অভাবে 2 মাসে অন্তত 60 জন অনাহারী মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালের সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। আপনারা দেখছেন এখন সকাল। এবার খেলার প্রসঙ্গ। কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রি বাবদ 50 থেকে 70 লাখ টাকা আয় করার পরিকল্পনাও আছে ফেডারেশনের, জানালেন সহসভাপতি ফাহাদ করিম। তবে অনলাইনে এই টিকিট বিক্রির সমালোচনাও করছেন সাবেক ফুটবলাররা। এদিকে হামজা সমিতদের ম্যাচটিকে স্মরণীয় করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিন্নধর্মী নানা আয়োজনের পরিকল্পনাও আছে ফেডারেশনের। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের এই গ্যালারিতে বসে 18,000-এর বেশি দর্শক হামজা চৌধুরী, সামিত সোমের খেলা উপভোগ করতে পারবেন। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বাফুফের পরিকল্পনা আছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এই ম্যাচকে ঘিরে যে অনলাইন টিকিটের ব্যবস্থা, দিন শেষে তা যেন হয়রানির কারণ না হয়, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে অনেক বছর হলো চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই চা বিক্রেতা। একটু ফুরসত পেলেই ক্রেতাদের সঙ্গে ফুটবলের আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। অপেক্ষায় ছিলেন গ্যালারিতে বসে জুনে হামজা জামালদের মাঠের লড়াই দেখার। তবে বাফুফের অনলাইন টিকিট বিক্রির সিদ্ধান্ত ম্লান করে দিয়েছে তার সেই আকাঙ্ক্ষা। আমরা যারা অনলাইনে অভ্যস্ত না তাদের জন্য তো অসুবিধা হবেই। উনি যদি অনলাইনে কাটতে না পারে দেখতে পারবে না, যারা পাবে তারা দেখবে। জাতীয় স্টেডিয়ামের 18,300 টিকিটের সবগুলো অনলাইনে ছাড়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। যারা ওই যে ওল্ড টাউনের যেই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি এসে মাঠে ঢোকায়, হ্যাঁ, তাদের জন্য এই যে অনলাইনে হয়তো একটু ডিফিকাল্ট হবে।
হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট হবে, হয়তো তারা এনজয় করবে, হয়তো তারা এটার মধ্যে ওই বিরক্ত হবে এবং এটার জন্য ঢুকতেই চাবে না, এটাও হইতে পারে। এই জন্য অনেক দর্শক আমরা মিস করব। তবে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন বাফুফের সহসভাপতি। সঙ্গে জানালেন দর্শকের চাহিদাকে পুঁজি করে ম্যাচ থেকে 50 থেকে 70 লাখ টাকা আয় করতে চায় ফেডারেশন। কালোবাজারির একটা সুযোগ থাকে, বাট আপনি যদি অনলাইন যখন যান, যখন আপনি আপনার এনআইডি, আপনার ছবি এগুলির মাধ্যমে টিকিটটা করবেন, সকলে একটি ফেয়ার ইকুয়াল চান্স পাবে। ঢাকার মেজর কিছু পয়েন্টে কিছু হেল্প বুথ রাখবো আমরা, এবং একই সাথে খেলার দিনও আমরা বাইরে একটা বিশেষ হেল্প বুথ রাখবো, যাদের টিকিট পেয়ে যদি প্রিন্ট নিতে কিংবা কোনো কারণে কোনো রকম অসুবিধা হতে পারে তাদেরকে যেন সহায়তা করে। দর্শকদের ম্যাচ উপভোগের পাশাপাশি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের সুযোগ মিলবে এক টিকিটেই। আমাদের প্রথম চিন্তা ছিল যে আমাদের ফ্যানদেরকে কিভাবে আমরা একটি ভালো অভিজ্ঞতা দেব। তবে এখন পর্যন্ত ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ না করলেও দর্শকদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানান এই সহসভাপতি। ডেফিনেটলি জোন ওয়াইজ টিকিট হবে। শরীফ রাউশন, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। ভারতকে হামলার পরিণাম ভোগ করতে হবে জাতির উদ্দেশ্যে ভাষণে শেহবাজ শরীফ। অপারেশন সিন্দুর দেশের গর্ব বললেন নরেন্দ্র মোদী। তারা এখনো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন জনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। আইন থেকে দল নিষিদ্ধ করার যে ক্লজটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা খুবই ষড়যন্ত্রমূলক কায়দায় বাদ দিয়েছে তারা। আমরা বিচারিক প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। নারায়ণগঞ্জের সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার। দেওভোগ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়ছে চাঁদাবাজি, ইফটেজিং, মাদক সহ অপহরণের মতো অপরাধ। জম্মু কাশ্মীরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দরে ড্রোনের আঘাত, 3টি যুদ্ধবিমান ভূপাতিত্যর দাবি ভারতের। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।